ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন জিটিভি ও সারা বাংলার এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। দিনের প্রথমেই ছোট করে একটি বিষয়ের আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে খালেদা জিয়ার আপিল শুনানি, জামিন এর বিষয়ে আপিল শুনানি আজ শেষ হয়েছে। জানতে পারছি আমরা যে 15ই মে রায় দেয়া হবে, মানে জামিনের বিষয়ে রায় দেয়া হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা আছে, তার মধ্যে 5টিতে গ্রেপ্তার দেখানো আছে। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে তার কারাবাস দীর্ঘায়িত হতেও পারে যদি জামিন মঞ্জুর হয় তো, আর না হলে তো এটিতেই আটকা থাকতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে খালেদা জিয়া এবং বিএনপি রাজনীতি কোন দিকে যেতে পারে মোস্তফা ফিরোজ? আসলে এইটা বেগম খালেদা জিয়ার কারাবাসের বিষয়টা নিয়ে বিএনপির তো একটা আভ্যন্তরীণ রাজনীতি আছেই। তারা কারাগারে থাকলেও তাদের একটা কৌশল আছে, কারাগারে না থাকলেও কৌশল আছে। এখন কারাগারে যতই বলা হোক না কেন যে বিএনপি যদিও বলছে যে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচনে যাব না, কিন্তু সেটা বাস্তব, এটা তো একটা হলো আবেগের কথা। এটা আবেগটা স্বাভাবিক, এটাও একটা রাজনীতির কৌশল যে এই আবেগকে সঞ্চারিত করে জনমত একটা তৈরি করা যে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। এরপরে যখন একটি নির্বাচনের সিদ্ধান্ত তারা নেবে তখন তারা বলতে পারবে যে খালেদা, যদি আমরা নির্বাচনে বিজয়ী হয়ে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করব, সুতরাং এই কারণে আমাদেরকে ভোট দিন। তো সুতরাং এগুলি সবই হচ্ছে রাজনীতিকদের জেলের থাকা, জেলের বাইরে থাকা কোনো কিছুই ম্যাটার করে না। সব কিছুই যেহেতু আমাদের দেশে এই বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে বড় দুটি রাজনৈতিক দলের রাজনীতি আবর্তিত হয়, তো সুতরাং আমি মনে করি যে জেলে থাকা না থাকা কোনোটাই হচ্ছে বিএনপির জন্য সমস্যা না। সমস্যাটা হলো একটাই, নির্বাচনটা যখন খালেদা জিয়া জেলখানায় আছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে আছেন, তখন কি একটু বিশেষ অবস্থা কিনা রাজনীতি? আমার মনে করি এইগুলি কোনো অবস্থাই না, বরং এইগুলি আরো অনুকূল অবস্থা তৈরি করে। বরং সেই কারণে দেখবেন যে আপনি বেগম খালেদা জিয়া ছাড়াও এই ফখরুল ইসলামের নেতৃত্বাধীন বিএনপিকেও মোকাবেলা করতে সরকার কিন্তু হিমশিম খায়। তাদেরকে যে ধরনের প্রকাশ্যে জনসভা করা বা সমাবেশ করা, আন্দোলন কর্মসূচি করতে দেয়া, সেটাও কিন্তু পদে পদে বাধা হওয়ার তো কথা না। যদি খালেদা জিয়া তো এখন নেই, তাহলে তো মির্জা ফখরুল ইসলামকে তো কেয়ার করার দরকার নেই, কিন্তু তারপরও করছে। সুতরাং এটাও কিন্তু একটা শক্তি। আবার বাধা পেয়ে সাথে সাথে বিএনপি চুপ করে যাচ্ছে, মানে বাধার আর মোকাবেলা করার কোনো চেষ্টা না, সেটা নিয়ে তারা শক্তি ক্ষয় করতে চাচ্ছে না বা করা উচিত না। আর তাদের গায়ে তো বলেছেন ঈদের পরে আন্দোলন। ইশতিয়াক রেজা কোন ঈদের পরে বলেছেন? রোজার ঈদ। এবারে কিন্তু নির্দিষ্ট প্রায় ওনারা ঈদের পরে বলেন কোন ঈদ, যাই হোক এবার নিশ্চিত করেছে। আমার যেটা মনে হয় যে এই কথা তো সত্য যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তার একটা ব্যাপক জনভিত্তি আছে, সুতরাং তার একটা সমর্থন আছে, কিন্তু সাংগঠনিক দুর্বলতাটা খুবই বড় আকারেই প্রতীয়মান। যেটা মুস্তফা ফিরোজ ভাই বলছেন যে তারা হয়তো সেই শক্তি ক্ষয় করতে চাচ্ছে না, আসলে তাও নয়। শক্তি ক্ষয় করার সর্বাত্মক প্রচেষ্টা তো তারা করেছিল 3 মাস, যেটা পেট্রোল বোমার আন্দোলন। মানে এখন যতটুকু শক্তি আছে সেটুকু হয়তো ক্ষয় করতে চাচ্ছে না, সেটা না। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা বলেছেন যে দলের চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার চেয়ারপারসন নেই সাজা হয়ে যাওয়ার কারণে, তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে আছেন, এবং এটার একটা সাংগঠনিক প্রভাব নিশ্চয়ই পড়ে। আমরা যতই বলি না কেন, কিন্তু তার একটা প্রভাব পড়ে। সম্পাদক অফিসে না থাকলে তার একটা প্রভাব সংবাদপত্রে পড়বে, এটার একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ থাকে। দলেরও কিন্তু সেই সাংগঠনিক অ্যাপ্রোচটা থাকে। তো বিএনপির আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যে কথাটা মোস্তফা ফিরোজ বলছিলেন যে একদিকে তারা বলছে যে বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না, কিন্তু অন্তত এইবার আমার কাছে মনে হচ্ছে যে এদের কৌশলটা একটু ভিন্ন হবে। এবার তারা নির্বাচনে যেতেই চায়, এবং অবস্থাটা এরকম যে আওয়ামী লীগ নির্বাচনে না গেলেও বিএনপি আসলে নির্বাচনে যাবে, যে কোনো প্রকারেই হোক না কেন। তার অনেকগুলো কম্পালশন আছে, তার রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, এবং 2014-এর 5 জানুয়ারি নির্বাচনে না যেয়ে তারা যে অ্যাসেসমেন্ট এখন করে যে তাদের এই কৌশলটা ভুল ছিল, সেটা তারা এখন বুঝতে পারে। এবং সরকারকে তো তারা আসলে কিছু করতে পারে না। সরকার শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদী ক্ষমতায় থাকছে এবং তার অধীনেই নির্বাচন হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে বিএনপির কোনো কোনো জায়গায় দ্বিধার জায়গাটাও রয়েছে। যেমন ধরেন যে আজ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ কিংবা সহায়ক সরকার
তার রূপরেখাটা পর্যন্ত দিতে পারেনি। কথা ছিল বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসে দিবেন, কিন্তু সেটাও কিন্তু প্রকাশিত হয়নি। প্রথমে তো কথা ছিল খুব শিগগিরই, খুব শীঘ্রই দিবেন। সুতরাং দলের ভিতরে যে এক ধরনের রসায়ন সমস্যা হচ্ছে সেটা বোঝা যায়, কিন্তু যে এই বিকিরণ হচ্ছে কিন্তু থিকনেসটা হচ্ছে না, যে সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের জায়গায় যদি দুটি হয়ে যায়, একটি সিদ্ধান্ত ঢাকা আর একটি কেন্দ্র হল লন্ডন, এবং ঢাকার এখানে যে মির্জা ফখরুলের কথা তিনি বলেছেন, এটা আমরা বুঝতে পারি যে মির্জা ফখরুলের সাথে তার ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দূরত্ব আছে, নানা সময় নানা বক্তব্য প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুলের সাথে রুহুল কবির রিজভির যে দূরত্ব আছে সেটাও কিন্তু নানাভাবে প্রকাশিত হয়েছে। সুতরাং খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিদেশে যাওয়ার বিষয়ে এক ধরনের ভিন্ন মত আছে। সুতরাং এই জায়গাগুলোতে দল একটা সাংগঠনিক দুর্বলতার ভিতর দিয়ে যাচ্ছে, সেটা বলতেই হবে। একটু আজকের শুনানির বিষয়ে কথা বলি, যদিও আইনগত বিষয়, সেই বিষয় আইনগত দিকটাতে যাচ্ছি না। আজকে যখন জামিন বাতিলের শুনানি হয়েছে, তখন বিএনপির আইনজীবীরা সবসময় যেটি বলে থাকেন, জামিনের আবেদনের সময় যেটি বলেছিলেন যে খালেদা জিয়া অসুস্থ, এই জন্য এটি একটি জামিনের, তার বয়স এবং অসুস্থতা জামিনের একটি গ্রাউন্ড হিসেবে তারা বলছেন। অ্যাটর্নি জেনারেল বলছেন যে এই রোগ নিয়েই তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন, এই রোগ নিয়েই সবকিছু করছেন, এটা সহনীয়, এই কারণেই খালেদা জিয়ার জামিন হতে পারে না। মানে আমি একটু এটি জানতে চাই যে এটির জন্য যদি জামিন না হতে পারে, এটি যদি সহনীয় হয়, তাহলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা যখন হাজিরার দিন থাকে তাকে হাজির করা হয় না অসুস্থতার কথা বলে, এটিকে একটু মানে বেগম খালেদা জিয়া সম্প্রতি যে পিজি হাসপাতালে এসেছিলেন তাকে তো যথেষ্ট সুস্থ দেখে গেছেন, তাহলে কেন জিয়া চ্যারিটেবল ট্রাস্টে নেওয়া হয় না তাকে হাজিরার সময়? কিন্তু তিনি নিজেই জানেন নাই, তিনি নিজেও তো বহুবার জানেন নাই। মানে তিনি চাইলেই যে যাবেন না, এটা কি সম্ভব? একজন আসামি সব আসামি তো সমান না, তিনি তো একজন নিরপরাধ কাজের লোকও সাথে পেয়েছেন, সব আসামি তো সমান নয়, তাকে তো অন্যভাবে ট্রিট করা হচ্ছে। কিন্তু মানে যখন জানানো হচ্ছে আনুষ্ঠানিকভাবে তার অসুস্থতার জন্য তাকে আনা হচ্ছে না, এটি জানানো হচ্ছে। খালেদা জিয়ার একটা মেডিকেল বুলেটিন সরকার প্রতিদিন ইচ্ছা করলে দিতে পারে, এবং সরকারি ডাক্তারের বরাত দিয়ে, কারণ ওরা বলছেন অসুস্থ, কিন্তু আমরা কোনো ডাক্তারি ভার্সন কিন্তু পাচ্ছি না তার অসুখটা কি এবং অসুখের বর্তমান পরিস্থিতিটা কি। যখন তিনি পিজি হাসপাতালে আসছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন, তখন বলা হচ্ছে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলছেন তিনি ঠিক আছেন এবং তাকেও যথেষ্ট সুস্থ দেখা গেছে। আবার এদিকে বিএনপি বলছে যে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, তিনি চলন শক্তি হারিয়ে ফেলছেন। আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত, যেহেতু সাজা কমিয়ে তার বয়স এবং পজিশন চিন্তা করে সাজা কমানো হয়েছে, সে একই বিবেচনায় তার একটা মেডিকেল বুলেটিনও, কিন্তু মেডিকেল বুলেটিন যদি দেয় সেটিও কি মানে গ্রহণ করবে সবাই? কারণ সরকার যেটি বলছে, কেউ তো কারো কথা এমনি গ্রহণ করে না, তবু একটা দিক। কারণ যেমন করে আপনি বলছেন যে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা বলছেন যে তিনি ঠিক আছেন, আবার খালেদা জিয়ার ডাক্তার তো বলছেন তিনি অন্ধ হয়ে যেতে পারেন, তিনি আরো খালেদা জিয়া তো বিএনপির নেতারা বলছেন তার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা প্রয়োজন। ইউনাইটেড হাসপাতালেই বা কেন? তুমি তো এর আগে কখনো এখানে চিকিৎসা করেনি, সেটাও বলা হচ্ছে। কিন্তু আমার মনে হয় একজন সাবেক প্রধানমন্ত্রীর অবশ্যই চিকিৎসা পাওয়া প্রয়োজন, উচিত, এবং তার যদি সত্যি সত্যি একটা ভালো চিকিৎসার প্রয়োজন হয়, সরকার নিশ্চয়ই উদ্যোগ নিতে পারে। এই বিষয়টা নিশ্চিত কে করবে আসলে সত্যি সত্যি তার ভালো চিকিৎসার প্রয়োজন কিনা? এটা নিয়ে তো দেখেন একটা মানে সরকারের মধ্যেই তো নানান রকম আপনি আপনার প্রশ্নতেই দেখেন, একদম আনুষ্ঠানিকভাবে জেল কর্তৃপক্ষের বরাত দিয়ে সরকারের উকিলরা আদালতকে বলছেন যে তিনি অসুস্থ, তাকে আনা সম্ভব না নির্ধারিত, তাহলে সেই অনুযায়ী হচ্ছে উনি অসুস্থ। আবার ওই যে আমরা যখন কিবিজিতে দেখলাম, তখন দেখলাম যে দৃশ্যত হলো সুস্থ, যে তার চিকিৎসার জন্য যে বোর্ড, সেই বোর্ডও বললো যে খুব বেশি গুরুতর না, কিন্তু আবার তার সাথে দেখা করে তার দলের নেতারা বলছেন যে তিনি খুবই অসুস্থ, তার অবশ হয়ে যাচ্ছে এবং তার ঘাড়ে প্রচন্ড ব্যথা, হ্যাঁ চোখেও সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে তো ঘোলাটে, এবং এটা সত্য যে এই পরিস্থিতিটা, এটা তো রাজনৈতিক ব্যাখ্যা বিবৃতির বিষয় না, এটা হচ্ছে একটা একদম স্বাস্থ্যগত বিষয়। সুতরাং সরকারের যারা চিকিৎসক বা তার জন্য মেডিকেল বোর্ড, তাদের একটা রেসপন্সিবিলিটি হলো যে তার সম্পর্কে একটা প্রতিনিয়ত একটা তার স্বাস্থ্যগত বিষয়গুলোকে অবহিত করা, তা নাহলে একটা ঘোলাটে একটা পরিস্থিতি থাকবে। কারণ আমরা যখন দেখছি যে এইদিকে যখন একটা বক্তব্য দেওয়া হচ্ছে, তখন রাজনৈতিকভাবে আবার তার পাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা তো রাজনৈতিক। এই বিষয়টা কর্তৃপক্ষ ভেবে দেখবেন কিনা বা সেটি একটু বিবেচনায় নিতে পারেন কর্তৃপক্ষ, মানে আপনাদের দুজনেরই সেই প্রস্তাবনা যে একটা নিয়মিত ব্রিফিং করা যায় কিনা। আমি আরেকটা প্রসঙ্গে একটু কথা বলি, কোটা বাতিল নিয়ে, যেটি আমরা দেখছি আজকে ছাত্ররা বলল মানববন্ধন ছিল ছাত্রদের, আজকে তাদের আলটিমেটামের শেষ দিন ছিল এবং আগামীকালের মধ্যে তারা আরো একদিন সময় দিচ্ছে, আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রবিবার থেকে আবার আন্দোলনের কথা বলছে।
প্রধানমন্ত্রী তো সংসদে স্পষ্ট করে বললেন, আবার সংবাদ সম্মেলনেও সেদিন বলেছেন কোটা বাতিল, তারপরেও আসলে প্রজ্ঞাপন কেন হচ্ছে না? মুস্তফা ফিরোজ, কি মনে হয়? এই বাতিলটাই প্রজ্ঞাপন আকারে জারি করলে সমস্যাটা সেটাই তো, মানে কি কেন? এটা তো মানে হয় কি, কিছু কিছু জিনিস খামাখাই একটা যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা যদি আমি সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে বলি যে এটাই হচ্ছে প্রজ্ঞাপন, এটাই হচ্ছে সরকারের আদেশ, তাহলে তো হয়ে যায়। আপনি খামাখাই যেটা আপনি এগ্রি করলেন সেটা নিয়ে এবং বারবার এটা নিয়ে তো করার দরকার নেই। আপনার গৃহীত জিনিস, গ্রহণযোগ্য জিনিস এবং ডিসাইডেড জিনিসটা নিয়ে আপনার তো এটা দীর্ঘসূত্রতা করা এবং এই সমস্ত পয়েন্টগুলো কারো হাতে ছেড়ে দেয়া এটা তো উচিত না। কারণ এটার একটা সার্বজনীন গ্রহণযোগ্যতাটা সব মহল দ্বারা স্বীকৃত হয়েছে এবং এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, সংসদে হয়েছে, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স হয়েছে। সুতরাং এটা নিয়ে দীর্ঘসূত্রতা আমার তো ধারণা ছিল যে, এবং দেখেন জাহাঙ্গীর কবির নানক কিন্তু যখন কি পিএম ছিলেন না তখন কিন্তু তিনি বললেন যে প্রধানমন্ত্রী ফিরলেই এটা প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত হবে এবং প্রধানমন্ত্রী আবারও বললেন যে হ্যাঁ আমি এটা ক্ষুব্ধ না, আমি সুতরাং এখন তো আরো সহজ হয়ে যাবে সেটাই। কিন্তু জনপ্রশাসন সচিব তিনি বলছেন প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পেলেই প্রজ্ঞাপন জারি হবে। মানে এখানে সুনির্দিষ্ট বলতে কি? মন্ত্রী পরিষদ সচিব তো আর ভিন্ন কথা বলেছেন। মন্ত্রী পরিষদ সচিব বলেছেন যে বাতিল যে হবেন এটা উনি জানেন, প্রজ্ঞাপনও আসবে এটা নিশ্চিত, কিন্তু প্রক্রিয়াগত সময় লাগছে। তো সেটাও পরিষ্কার করে বলে দিই যে আমাদের এতদিন লাগবে, প্রক্রিয়াগত যে 2 মাস লাগবে বা 3 মাস লাগবে। এই মাত্র জানানো হচ্ছে আমাকে যে এই মাত্র একটি খবর এসেছে যে 3 দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। জনপ্রশাসন সচিব এমন বক্তব্য। সেটা কিন্তু প্রধানমন্ত্রী তার সংসদের বক্তৃতায় বলেছিলেন যে এটি বাতিল করতেও কমিটি করেই করতে হবে, কারণ কোটা কিন্তু একটা কমিটির পরামর্শ হয়েছিল মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে। বাতিল করতে গেলেও একটা কমিটি করে প্রজ্ঞাপনটা জারি করতে, তো যে এটা একটা অগ্রগতি যে একটা অন্তত কমিটি হয়েছে। আমার কাছে মনে হয় যে নির্ধারিত একটা সময় দিতে পারে যে এতদিনের মধ্যে আমরা প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করব। এখন এই যে মানে যেটি আমরা জানছি যে 3 দিনের মধ্যে একটি কমিটি হবে, সেক্ষেত্রে কি মনে হয় যে ছাত্ররা এটিতে, কারণ আজকে তারা বলেছে কালকের মধ্যে না হলে রবিবার থেকে আন্দোলন, এখন যখন 3 দিনের একটি সময় দিচ্ছে যে 3 দিনের মধ্যে কমিটি গঠন করা হবে, আসলে কমিটি গঠন করার পরে তো আরো প্রক্রিয়া আছে, নিশ্চয়ই প্রক্রিয়া আছে। আমার সহজে বাতিল করা যায় না, কিন্তু যদি মানে দীর্ঘসূত্রতা, আমরা একটা তাহলে বিরতি নিয়ে আসি। যদি মানে যদি দীর্ঘসূত্রতার সরকারের যদি কৌশলও থাকে তো সেটাও তো খুব সুন্দর একটা বিষয় হচ্ছে কমিটি করে দেয়া। কমিটি কাজ করছে, কমিটি বসছে, এই তখন বসছে, হ্যাঁ সেটা আগেই করা যেত। তো আমার কথা হলো যে আলটিমেটাম দিয়ে একেবারে কেন পর্যায়ে আসার পরে প্রতিজ্ঞা করেছিলেন তো জাহাঙ্গীর কবির নানক, সরকারের প্রতিজ্ঞার একটা মূল্য আছে, প্রতিজ্ঞার তো একটি মূল্য আছে। সুতরাং জনগণের কাছে আপনারা যে প্রক্রিয়াটির কথা বলছেন, আমরা বিরতির পরে সাবেক মন্ত্রী পরিষদ সচিব সাদত হোসেনের কাছে জানতে চাইব প্রক্রিয়াটা আসলে কিরকম, কতটা সময় সাপেক্ষ হতে পারে, এই বিষয়গুলো। দর্শক থাকুন সাথেই। বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমরা আসলে প্রক্রিয়াটি সম্পর্কে ডক্টর সাদত হোসেনের কাছ থেকে জানবো, তাকে সংযুক্ত করবার চেষ্টা করছি। তার আগে একটু জেনে নেই যে আসলে কি মনে হয় আজকে, যেটি আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সবশেষ আলটিমেটামের ভিত্তিতে এক একটা করে সিদ্ধান্ত আসছে, একটু গুরুত্ব কম পাচ্ছে বিষয়টি, এমন মনে হয়েছে কি? না, আমার কাছে মনে হচ্ছে একটা কনফিউশন, সংশয়, দোলাচলের মধ্যে আছে, সিদ্ধান্ত কি নিতে পারছে না। আমার কাছে মনে হয় বিষয়টা খুবই স্পর্শকাতর। প্রথম কথা হলো সরকার বেশ কিছু ভাবনা চিন্তা করছে। প্রধানমন্ত্রীর বক্তৃতাটা যদি খেয়াল করেন, পার্লামেন্টের বক্তৃতা, তিনি বলেছেন কোটা থাকবে না। আবার কিন্তু তিনি বলছিলেন যে আমি ক্যাবিনেট সচিবকে বলবো একটি কমিটি করতে, তিনি ভেবেচিন্তে বলবেন যে কি করা যায়। সুতরাং তার মনে এক ধরনের আকাঙ্ক্ষা আছে। তৃতীয় লাইনটা কি বলেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জেলা এবং নারীকে তো কোটা দেওয়া, বিশেষ বিবেচনায় কিছু দেওয়া উচিত এই শব্দগুলো উচ্চারণ করেছেন। সুতরাং বিশেষ ব্যবস্থার কথা বলেছেন। যাই হোক, সেটাও তো বিশেষ ব্যবস্থা, কোটাও তো একটা বিশেষ ব্যবস্থা। আমার ধারণা ওই জায়গাগুলো আইডেন্টিফাই করতে সময় লাগবে। তবে আমি মনে করি যে যেহেতু কমিটমেন্ট করেছে, প্রতিজ্ঞা করেছে ছাত্রদের কাছে, এবং প্রধানমন্ত্রী যেহেতু একটা স্পেসিফিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যেটা বাতিল, সুতরাং এটা নিয়ে ডিলে ডালা না করা, সময় নষ্ট না করে যতটা দ্রুত করা যায় সেটাই ভালো। এইচটি ইমামের মুখে আমরা শুনেছি যে কোটা সংস্কারের ইঙ্গিত তিনি দিয়েছেন, বাতিল না, মানে যেটি আপনি বলছিলেন যে এটি স্পষ্ট না, একটা যদি কিন্তু এর মধ্যে রয়ে গেছে। সেক্ষেত্রে আসলে কি মনে হয়, আসলে কি সংস্কার হতে যাচ্ছে না বাতিল? এখনো যদিও আমরা জানি না, জানবো। এটা তো মানে এর আগে যা হয়েছে সেটা হলো টাইম টু টাইম কোটার সংস্কার হয়েছে, নানান ধরনের পার্সেন্টেজটা কমিশন হয়েছে, দুটোই হয়েছে, মানে কম বেশি করা হয়েছে। তো সেভাবেই হবে। এটা তো তারা তো বাতিল চায়নি,
তারা তো বলেছে সংস্কার, অর্থাৎ তারা মনে করছে যে এটা 65% অনেক বেশি, এটাকে 56 এটা অনেক বেশি, এটাকে যাতে কমিয়ে আনা হয়। তাদের দাবি হচ্ছে 10, এটাকে হয়তো আলাপ আলোচনা করে মানে 20 বা 25 করলেও তাদের আপত্তি নেই। তো এই পুরো বিষয়টা তো আলোচনা সাপেক্ষে, তো এই দাবিটা তো একটা করাই যেতে পারে এবং সেটা নিয়ে আলোচনা হইতেই পারে। এবং এটা তো সত্য যে বহুদিন যাবত এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি এবং প্রতি বছর যে সরকারি কর্ম কমিশনের যে প্রতিবেদন হয় তাতে কিন্তু প্রতিবার বলা হয় যে এটা নিয়ে করা হয়, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হয় না। তো সুতরাং ছাত্রদের কাছ থেকে যখন এই দাবিটা আসলো এবং এটা যখন একটা গ্রহণযোগ্যতা পেল, তখন এটাকে পরাজয় মনে না করে এটাকে ইতিবাচকভাবে দেখা, আমি মানলাম মুখে কিন্তু মন বলছে যে না মানবো না, এই প্রবণতাটা বাদ দিয়ে আমার মনে হয় যে এটাকে ইতিবাচকভাবে মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে, হ্যাঁ সেটা তো বলছে যে আলাদাভাবে, ওই যে পিএম তো বললো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিতে দরকার, তাদেরটা আলাদাভাবে করা হবে। এবং মুক্তিযোদ্ধার কোটাটাও আপনি রাখেন না, মুক্তিযোদ্ধার কোটাটাই তাহলে 20% রাখেন। আমার কথা হলো যে আলাপ আলোচনা গণতান্ত্রিক রাজনীতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কোটা এখনো আছে, এই মানে সংস্কৃতিতে আমাদের সেটা পার্সেন্টে কিন্তু কোটাটা রয়ে গেছে এখন পর্যন্ত, যে যদিও এত অগ্রসর সমাজে সেটার প্রয়োজন নেই। বিষয়টা তো আলোচনার বিষয়, তা আলোচনা করে আপনি সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে রেজাল্টটা জানান যে এই হলো রেজাল্ট, সবাইকে ইনভলভ করেন, তাহলে একটা মতামত বের হয়ে আসবে। কেন বারবার ছাত্ররা মাঠে নামবে, বারবার বলতে যাবে, আর এটা নিয়ে তো কম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো না। এই প্রক্রিয়াটি সম্পর্কে আমি একটু ডক্টর সাদত হোসেনের কাছ থেকে জেনে নিই, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাই যে আজকে পর্যন্ত জানতাম যে কোনো কমিটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি, কিছুক্ষণ আগের খবর হচ্ছে 3 দিনের মধ্যে কমিটি করা হবে এবং তারপরে প্রজ্ঞাপন জারির বিষয়ে সিদ্ধান্ত হবে। এই পুরো প্রক্রিয়াটা মোটামুটি কি হতে পারে প্রক্রিয়াতে এবং কত সময় সাপেক্ষ? কখন কমিটি হবে, কি হবে, এটার জন্য আপনারা একে ওকে আমাকে প্রশ্ন না করে প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার, উনাকে তো প্রশ্ন করবেন, অথবা সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার। কারণ কমিটি কখন হবে সেটি কিন্তু আমরা জেনে গেছি, এখন আমরা জনপ্রশাসন সচিব যেটি বলছেন 3 দিনের মধ্যে কমিটি হবে। না, এটা আপনারা করছেন, ভুল করছেন। জনপ্রশাসন সচিব তো ওইখান থেকে বলে করছে, এই বিষয়টা কিন্তু প্রাইম মিনিস্টার এটা পার্লামেন্টে অ্যানাউন্স করেছেন। ক্যাবিনেট মিটিং এ যদি অ্যানাউন্স করতো তাহলে ক্যাবিনেট সেক্রেটারি সবই বলতে পারতো, যেহেতু প্রাইম মিনিস্টারের পার্সোনাল অ্যানাউন্সমেন্ট, এবং পরেও উনি পার্সোনালি বলেছেন যে না আমি তো এই ব্যাপারে আর কোনো আলোচনারই না। সুতরাং উনার যে পার্সোনাল অফিস, অর্থাৎ উনার প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি, তাদেরকে জিজ্ঞেস করে জানবেন যে আপনারা কবে প্রাইম মিনিস্টারের সেই অর্ডারটাকে কাগজে কলমে রূপান্তরিত করে আপনারা জনপ্রশাসন সচিবের কাছে পাঠাবেন। জনপ্রশাসন সচিব তো ওইখান থেকে কাগজ পেলে তখন কাজ শুরু করবে। আর ক্যাবিনেট সেক্রেটারি এটার পিছনে উনি আপনাদের মতো এরকম তাগাদা দিতে পারবেন, কিন্তু উনি সরাসরি কোনো অ্যাকশন এখন নিবেন না। উনি নিতেন যদি এটা কোনো ক্যাবিনেটে অথবা মন্ত্রিসভা কমিটি যেগুলি হয় সেখানে আলোচনা হতো। সুতরাং আপনারা ওখান থেকে বলতে পারবেন 3 দিনের মধ্যে হবে, এটা কিন্তু কোনো কথা না। কথা হলো মানে এটা একটা বাংলা ট্রিবিউনে কিছুক্ষণ আগের সংবাদ এটি, যে জনপ্রশাসন সচিবের কথা বলে বলা হচ্ছে, খবরটি আমার হাতে আছে, তিনি বলছেন যে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে সদস্য করে 3 দিনের মধ্যে কমিটি। এটা তো প্রাইম মিনিস্টারে বলতে, এটা নতুন কোনো খবর না। কিন্তু কমিটি গঠন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত এতদিন ছিল না। কোনো এটা আপনি বাংলা ট্রিবিউন কোনো নতুন খবর কিছু দিতে পারে না। এটা তো আগেই বলছে যে হবে একটা কমিটি, এবং সেই কমিটি 3-4 দিন। হ্যাঁ, কিন্তু কমিটিটা কবে হবে? আজ পর্যন্ত তো আমরা জানি যে কমিটিরই কোনো খোঁজ ছিল না। খেয়াল করেন না, 3 দিন মানে হলো যে এই সপ্তাহে হবে না, আগামী রোববারের দিকে, হয়তো রবি সোমবারের দিকে হতে পারে। এটা নতুন কোনো খবর হচ্ছে না। এখন কমিটি যখন ঘোষিত হবে, মানে 3 দিনের মধ্যে কমিটি হোক, যদি হয় 3 দিনের মধ্যে সম্পন্ন হয় কমিটি হয়, এবং তারপরে কমিটির সিদ্ধান্তকে প্রজ্ঞাপন হিসেবে বাস্তবায়নে সেটি কতটা সময় সাপেক্ষ? না, এটা ভুল হচ্ছে। কমিটি বসবে অনেক ডিটেইল কিছুর জন্য, আরো প্রজ্ঞাপন তো হয়তো যেটা প্রাইম মিনিস্টার সচিবালয় থেকে যে জিনিসটা প্রাইম মিনিস্টার বলেছেন, অনারেবল প্রাইম মিনিস্টার যে কথা বলেছেন সেটাকেই এখন সরকারি বা কার্যার্থক যে কি বলে প্রকাশ, সেই প্রকাশটা জন্য একটা ড্রাফট পাঠিয়ে দিবে বা একটা মূল বক্তব্য পাঠিয়ে দিবে প্রধানমন্ত্রীর সচিবালয়, সেটাকে আপনাকে একটি প্রশ্ন করতে চাই ডক্টর সাদত। আমার প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী যদি এত আগে ঘোষণা করে থাকেন পার্লামেন্টে
তাহলে সেখান থেকে এতদিন পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি বা কমিটি করার এই প্রক্রিয়াটি বিলম্বিত হওয়ার কারণ কি? আপনাদেরকে বললাম আপনারা এই প্রশ্ন যাকে করার তাকে করবেন। আপনার প্রিন্সিপাল সেক্রেটারি টু প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেন, সেক্রেটারি টু প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেন, ওনারা বলতে পারবেন। কারণ এখানে প্রাইম মিনিস্টারের সাথে আপনি যেহেতু মানে সাবেক এই দায়িত্বে ছিলেন, আপনি মানে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাধারণভাবে কত সময় লাগবার কথা সেটি আসলে প্রশ্ন। আমি বললে আপনার আন্দাজে বেআন্দাজে কথা হবে, এটা ঠিক হবে না। তবে জি ডক্টর সাদত হোসেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু ওনার কথা থেকে আমি একটা যেটা বুঝেছি, ডক্টর সাদাতের কথা থেকে, উনি যদিও উত্তর পুরোটা দেননি, কিন্তু ওনার কথা থেকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হলো যে কমিটি যেটি গঠিত হতে যাচ্ছে তারা ডিটেলসটা লেআউট করবে যে কিভাবে কোটা থাকবে, থাকলে কতটুকু থাকবে বা না থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন বাতিলের প্রজ্ঞাপনের এত সময় লাগার কথা না, সেটা উনি বলতে চাচ্ছেন। এটা এক লাইন বাতিল করে দিয়ে আবার যদি বলা হয় যে এটা মানে পুনরায় বিবেচনার জন্য, তাহলে একটা কমিটি ফর্ম করে দিতে পারে। এটা অ্যানাউন্সমেন্টের ব্যাপার, প্রজ্ঞাপন এত দরকার না। একটা ঘোষণা যে এটা বাতিল হলো, অথবা এটাকে আরো কিভাবে সুন্দরভাবে একটা সংস্কার করা যায়, সেই জন্য আমরা 3 সদস্যের একটা কমিটি করে দিলাম। কমিটির মেম্বার হচ্ছে এরা, এবং এই কমিটি 3 মাসের মধ্যে সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদনটা দাখিল করবে। এই জিনিসটার জন্য তো সময় তো আপনি 3 মাস দরকার নেই, আপনি 6 মাস, অর্থাৎ ওনারা চাচ্ছে ছাত্ররা চাচ্ছে যে একটা সুনির্দিষ্ট সময়সীমা, যে সেই কমিটিটা করে আপনি কমিটিকেই বলে দেন, আপনি যদি দীর্ঘসূত্রতা যদি করতে চান, মনে মনে যদি পোষণ করে থাকেন, তাহলে বলে দেন এই কমিটি আগামী 6 মাসের মধ্যে। প্রজ্ঞাপনটাই বা ছাত্রদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন মনে হলো সেটাও বোধগম্য নয়, কারণ দেশের প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বলেন সেটা তো রেকর্ডেড। আর প্রজ্ঞাপন কালকে জারি করলে তেমন বিশেষ কোনো সুবিধা হচ্ছে না। না, এটা ব্যাপার আছে। আমাদের এখানে সোসাইটিতে হলো সবচেয়ে বড় এটা হলো যে মানে অনেক ঘোষণা থাকে, অনেক সিদ্ধান্ত থাকে, সেটা বাস্তবায়ন হয় না। এখানে অনেক মানে কি বলে আন্দোলনের একটা মুভমেন্ট, অনেক মানুষের সেন্টিমেন্ট, তারাও যে সেখান থেকে ব্যাক করবে, এই আন্দোলন থেকে ব্যাক করবে, তাহলে একটা মানে কি ব্যাখ্যাটা বাতিল হয়ে গেছে, তো পার্লামেন্টে তো বলে দিয়েছে। সেই বাতিলটাই চাচ্ছে যে মুখের বাতিল না, অর্থাৎ আমি এখান থেকে একটা প্রধানমন্ত্রীর পার্লামেন্টের বক্তব্য কি মুখের কথা? তারপরেও যদি একটা লিখিত যেটা চাচ্ছে, কারণ এটা প্রসিডিংস রেকর্ডেড থাকে, ঠিক আছে, এটা অ্যানাউন্সমেন্ট করতে অন্যান্য অনেক ঘোষণা তো যদি তাই মুখের কথা না হয়, তাহলে জনপ্রশাসন সচিব, মন্ত্রী পরিষদ সচিব কেন বলছেন যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পায়নি, যদি মুখের কথা না হয়ে থাকে? না, যেহেতু প্রজ্ঞাপনের কথা বলা হচ্ছে সেই জন্য উনি বলেছেন, কিন্তু বাতিল তো হয়েছে এটা নিশ্চিত। যেহেতু মুখে বলে দিয়েছেন সংসদে, তাহলে তো বাতিল হয়ে গেল এবং প্রজ্ঞাপন জারি করে দেওয়া যায়। সেটা আপনি অ্যানাউন্সমেন্ট করে আপনি জানান না, পরিষ্কার করেন, অসুবিধা কি আছে? সেটাই দেখা যাক 3 দিনের মধ্যে কমিটি গঠন করা হলে কি হয়। যদিও ছাত্রদের রবিবার থেকে আবার আন্দোলনের ঘোষণা আছে। আমার একটি প্রশ্ন ছিল যে রবিবার থেকে কি আবার কোনো ধরনের অস্থিরতা, মানে যেই ভোগান্তি শিকার রাজধানীবাসী কিছু তো করবে, এবং তারা তো ছাত্ররা তো অস্থিরতার ব্যাপার না তো, আন্দোলন শুনলেই আমরা এটাকে অস্বস্তি, এটা ভোগান্তি, একটা নেতিবাচক দিক আছে, এটিও তো অস্বীকার করা যায় না। সেটা তো সরকারের বোঝা উচিত। একটা পেশা বা একটা পেশার ছাত্রদের একটা দাবি, এটা তো আমাদেরও যদি দাবি হতো, তা আমাদের যদি রাস্তায় নামতে হতো, তাহলে কি আমরা এটা বলতাম যে আমরা সাংবাদিকরা রাস্তায় বিশৃঙ্খল করছে? কখন রাস্তায় নামে? যখন একটা বাধ্য হয়ে। তা আপনি যদি সত্যিকার অর্থে জবাবদিহি সরকার হন, তাহলে ছাত্রদের মনের ভাষা যদি বোঝেন, অন্যান্য পেশার আপনি আগেই করেন, দাবি করার আগে আপনি দাবিটা পূরণ করে ফেলেন। এটাও ঠিক মুস্তাফা ফিরোজ, ছাত্রদের মনের ভাষা যেমন প্রধানমন্ত্রীর বা সরকারের বোঝা দরকার, ছাত্রদেরও আচরণগত কিন্তু ত্রুটি ছিল এখানে। তারা কোনো দায়িত্ব নিচ্ছে না, অথচ এত বড় একটা ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে হত্যার চেষ্টা হয়েছে সেই রাত্রে। সেটা কি তারা কি দায়িত্ব নেবে? তারা বলছে তারা করে নাই, নিশ্চিত কি করে? তারা যদি আন্দোলনের সাফল্যের দাবিদার হয়, তাহলে ব্যর্থতা, তারা তো অগ্নিসংযোগ, খুনের দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই তদন্তের দাবি তো তারাও করেছে, এবং তাদের উপরে বলেছে তারা করে নাই, তারা নিশ্চিত কি করে তারা করে নাই? পুরো বিষয়টা তো এটা মানে তারা কি করে এত নিশ্চিত হলো যে তারা করে নাই? সূচনাটাই তো করেছে পুলিশ, কারণ পুলিশ ফার্স্ট তাদেরকে আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং ছত্রভঙ্গ করলে মানুষ মারতে গেছে, তাদের উপরে আবার আক্রমণ হয়েছে, এর ফাঁকে দিয়ে একটা ঘটনা ঘটেছে, এবং তার জন্য তো তারা বারবার বলছে যে এটার সাথে আমরা জড়িত না, এটা সঠিক তারা জড়িত না, তারা 4 জন জড়িত না, তাদের মধ্যকার লোকজন জড়িত না, এটা কি করে নিশ্চিত হলো? কিন্তু পুলিশ যেখানে ক্যাম্পাসে রয়ে গেছে, ভিসির বাসায় হামলা হচ্ছে, এতটা সময় ধরে পুলিশ আক্রমণ করেছে, পুলিশের পরে ছাত্র সংগঠনের একটা অংশ 1000 বার তর্ক করতে পারবেন, কিন্তু এই কথা তো সত্য যে আন্দোলনের সাফল্যের দাবি করতে পারলে অগ্নিসংযোগের দায়ও নিতে হবে। দায় কেন নেবে? তারা তো এই দায়িত্ব, তারা যখন নিশ্চিত হয়েছে, তারা করে নাই, তারা জানে কে করেছে।
না ঠিক আছে সেটা তাদেরকে তারা যখন নিশ্চিত যে তারা করে নাই, তারা জানে কে করেছে। রেজা তাদেরকে জিজ্ঞাসা করো, কিন্তু তাই বলে তো ওইভাবে তো তাদেরকে গ্রেফতার করতে পারে না, হঠাৎ করে রাস্তা থেকে তুলে নিয়ে যে ডিবি অফিসে। পুলিশি প্রক্রিয়ার কথা বলছেন। এটি কি আমরা নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারি যে তারা জানে কে করেছে? তারা যদি বলে তারা করে নাই, তারা কি বলেছে যে আমাদের আন্দোলনকারীরা কেউ করে নাই। কেউ যদি বলে যে আমাদের আন্দোলনকারীরা কেউ করে নাই, তাহলে কে করেছে সেটা তারা জানে। সেটাকে কেমনে সব দায় দায়িত্ব আমি একটা আন্দোলন করবো, একটা নাশকতা একটা ঘটবে, সেটাও আমি জানবো, সেটা দায় আমি নেবো। অফকোর্স নো, আন্দোলনের ভিতরকার দায় দায়িত্ব নিতে হবে না, কোনো আন্দোলনই করা যাবে না। তাহলে কোনো আন্দোলন করলে একটা ঘটনা ঘটাবে এবং সেটা চাপানোর চেষ্টা করবে। এটা অত্যন্ত সুসংগঠিত আন্দোলন, এটা অত্যন্ত পরিকল্পিত একটি আন্দোলন, অত্যন্ত শৃঙ্খলিত একটা আন্দোলন। মানে প্রতিটা নির্দেশিত পথে এগিয়ে এবং এই আন্দোলনটা বিসির বাড়িতে অগ্নিসংযোগটা নির্দেশিত পথেই হয়েছে। যখন ভাইস চ্যান্সেলর স্যার নিজে বলছেন যে এটি ছাত্ররা করে না, মুখোশধারী প্রশিক্ষিত সন্ত্রাসীরা করেছে। এদের মধ্যে ছিল হয়তো আমাকে একটা লাইন বলতে দেয়া হোক। আমি বলি যে ছাত্রদের একটা সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এটা আন্দোলন, তাদের আন্দোলন কিন্তু ভিসির বাড়ি অগ্নিসংযোগ করা না। যেই মহলটা অগ্নিসংযোগ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে অথবা এই ঘটনা ঘটিয়ে পুরো আন্দোলনটাকে নস্যাৎ করার চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এই দাবিটা কিন্তু এটা রাজনৈতিক বক্তব্য, এটা ঘটনার বক্তব্য না, এটা রাজনৈতিক বক্তব্য। আন্দোলনটা যাতে সফল না হয়, এটা রাজনৈতিক বিশ্লেষণ না, এই আন্দোলনটা যাতে সফল না হয়। আমরা একটা বিরতির পরে আরো একটি রাজনৈতিক বিষয় নিয়ে কথা যদি অনলাইনের খবরে পাই, গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কথা বলবার চেষ্টা করব। যদি অনলাইনে নিশ্চয়ই সেই খবরটি থাকবে আশা করছি। দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিয়ে অনলাইনের কি খবর আছে। প্রথমেই দেখতে পাচ্ছি জনকণ্ঠের একটি খবর প্রথমে বলতে চাই যে আগামীকাল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে ডানা মেলবে। একটি খুব ভালো খবর দিয়ে অনলাইনের খবরগুলো শুরু করলাম। তারপর কি আছে পরের পত্রিকায় চলে যাই। যুগান্তরের খবর দেখতে পাচ্ছি, সেই মানে বজ্রপাতে নিহতের খবরটি আছে। যুদ্ধাপরাধীর সঙ্গে তুরিন আফরোজের গোপন আঁতাত, এমনটি অভিযোগ এসেছে। অভিযোগ সত্য হলে তুরিনের বিরুদ্ধে ব্যবস্থা, বলছেন অ্যাটর্নি জেনারেল। আর তুরিন আফরোজ বলছেন তিনি বরখাস্ত হননি, তিনি তার পক্ষে ডিফেন্স দিচ্ছেন যে তিনি বলেছেন যে কৌশলের কারণে অনেক সময় আসামির সাথেও কথা বলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই তিনি বলেছেন, এটি তার বক্তব্য। পরের পত্রিকায় একটু দেখে নিতে চাই কি আছে। bdnews24.com এ যেই খবরগুলো দেখতে পাই, অনেকগুলো খবরই আছে। এই খবরটি একটু কথা বলতে চাই যে গাজীপুরে 15ই মে ভোট করা সম্ভব নয়, সিইসি বলছেন। তিনি কিন্তু এটিও বলছেন যদি আজকেও নির্দেশনা দিতেন আদালত, বুধবার মানে আজকে নির্দেশনা যদি দিতেন তবুও 15ই মে করা সম্ভব ছিল তফসিল অনুযায়ী, কিন্তু আগামীকাল হয়ে গেলে তিনি আরেকটা কথা বলেছেন যে শেষ পর্যন্ত যদি হাইকোর্ট বলে যে করতে হবে তাহলে তিনি করবেন। কিন্তু দুই ধরনের কথা বলছেন, কিন্তু করার মানে অসুবিধা আছে আর কি, খুব স্মুথ হবে না, সেটা তার কথাই বোঝা যাচ্ছে। প্রস্তুতি ছিল, কেন করতে পারবে? আমার কথা হচ্ছে যে আদালত আজকে শুনানি হলো না, এটার কারণ তো নির্বাচন কমিশন আপিল করতে দেরি করলো। তার মানে কি এই দেরির পেছনে মানে আজকে না হবার পেছনে নির্বাচন কমিশনের দায় না? আরেকটা বিষয় আমি একটু কনফিউজ। আদালত সাধারণত নির্বাচন কমিশনকে নোটিশ করা ছাড়া কোনো নির্বাচন বাতিল করতে পারে না। 125 এর গ অনুচ্ছেদ অনুযায়ী। কিন্তু সেটাই বা এখানে কেন হলো? আবার নির্বাচন কমিশনও বা কেন তৈরি ছিল? নির্বাচন কমিশনের সচিব কালকে আমরা গিয়েছিলাম, উনি যেটা বলেছেন যে তিনি এবং সিএসি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে প্রতিমধ্যে তারা খবর পেল যে এটি কোর্ট দিয়েছে। তাহলে যেটা নিয়ম যে 125-এর গ অনুযায়ী তাহলে নোটিশ করা, সময় নিয়ে নোটিশ করা এবং যথেষ্ট সময় দেয়া, তাহলে সেটা কোথায়? কালকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আমাদের অনুষ্ঠানে তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন শুনানিতে, তাতেই নোটিশ হয়ে গেছেন, মানে নির্বাচন কমিশন নোটিশ হয়ে গেছেন যেহেতু তিনি শুনানিতে ছিলেন। সে তো আরেক ব্যাখ্যা। তাহলে এইটা হলো নির্বাচন কমিশনকে জানাবে, কমিশন প্রস্তুতি নেবে, কারণ এটা তো শিডিউল ঘোষণার হয়ে গেছে, তাই সেই শিডিউলটা ধুম করে এইভাবে বাতিল তো হয় না। যেখানে সংবিধানের 125-এ আছে, সেই সংবিধান তো হাইকোর্টের জন্য, হাইকোর্ট তো ওইটাই দেখবে, সংবিধানের রক্ষক তো হাইকোর্ট। তাহলে সেই উচ্চ আদালত নির্বাচন কমিশনকে না জানায় শুধুমাত্র এটা মানে কি বলে পঠিত বলে গণ্য হলো, এরকম একটা বিষয় যখন সেটি করে দিল উচ্চ আদালত, তখন প্রার্থীরা পরদিনই আপিল করে ফেললেন, কিন্তু নির্বাচন কমিশন কেবল সিদ্ধান্ত নিলেন গতকাল, আজকে এসে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আদেশ পাই, তারপরে যদি নির্বাচন কমিশনের রবিবার মানে সোমবারে আপিল করে ফেলতো না, তাদের গাফিলতির সবচেয়ে বড় উদাহরণ দেখেন, এটা তো গেল গাজীপুর, তার আগে সে ঢাকা উত্তর কবে হবে, সেটার কি হলো, সেটা নিয়ে নির্বাচন কমিশন কি ফাইট করছে আমরা কিন্তু কিছুই জানি না। এবং 3 মাসের যে স্থগিতাদেশ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে ঢাকা উত্তরে। শেষ। আমি সেটাই বলছিলাম, নির্বাচন কমিশন নিজেও বা কতটা প্রস্তুত ছিল, কতটা তাকে জানানো হয়েছিল, এগুলো নানা ধরনের অস্বস্তিকর তথ্য। না, তারা নিজেরাই বলছে যে আমরা কিছুই জানি না।
তাহলে কেমন কথা হবে? আবার সিইসি আজকে বলছেন 15 মে করা সম্ভব না, আবার বলছেন যদি বলে যে করতে হবে তাহলে তিনি তাহলে করে কিছু ফেলবেন। করার মানে সেই নির্বাচনটা সুন্দর হবে না যেহেতু সম্ভব না বলছেন, কিন্তু আমার তো করতেই মনে হলে হয় তাদের মানে প্রস্তুতি খুব ছিল। বেশি তাদের মানে এই যে ধারণ করাটা যে অ্যাগ্রেসিভ হওয়া সেই জিনিসটা একেবারেই নেই তাদের এবং কোনো কন্ট্রোল এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা কম্পমান জায়গার মধ্যে। একটা আবার কম্পমান স্থানীয় জায়গা। সরকার বিভাগও তো কিছু করলেন না, কারণ গেজেট এবং চ্যালেঞ্জ করা হয়েছে। আপনি যে খবরটা বলছেন সেই খবরটা দেখেন, তিনি বলছেন যে তিনি কথা বলেছেন স্থানীয় নির্বাচনী কর্মকর্তা, পুলিশ সবার সাথে কথা বলে তার কাছে মনে Clearance হয়েছে পেয়েই। যে এখন নির্বাচন 15 তারিখে ও আচ্ছা, হ্যাঁ। সম্ভব না। তাহলে আপনি তো এই যে যাদের সাথে কথা বলছেন তাদের উপরে আপনার নিয়ন্ত্রণ আছে। এই যে গাজীপুরে টোটাল নির্বাচনের সময় এবং স্থগিত দেওয়ার পর যে পুলিশের যে কার্যক্রম, হবে। যে কর্মকাণ্ড, যে ধরনের গ্রেপ্তার টেপ্তার নানান রকম আপনার তো কোনো কন্ট্রোলই না। আমাদেরকে শেষ করতে হবে আজকের মতো, দেখি কালকের শুনানিতে কি কোনো আদেশ পাওয়া যায় কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ করছি আজকের সংবাদ সম্প্রসারণ। ভালো থাকবেন।